নমস্কার। আজকের আলোচনায় আমরা একটু অন্যরকম একটা জিনিস দেখব, ভারতীয় জ্ঞান পরম্পরা। শুনলে মনে হয় যেন ইতিহাসের কোনো বোরিং চ্যাপ্টার, তাই না? কিন্তু একদমই তা নয়। আমরা এটাকে দেখব একটা জীবন্ত সিস্টেম হিসাবে, একটা চিন্তার নেটওয়ার্ক হিসাবে। আর যারা সিস্টেমস আর নেটওয়ার্কিং নিয়ে কাজ করেন, মানে কম্পিউটার সায়েন্সের ছাত্রছাত্রীরা, তাদের কাছে ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং লাগবে। তো চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, এই যে আমরা জ্ঞান বা নলেজ বলি, এটাকে কি একটা নেটওয়ার্ক হিসেবে ভাবা যায়? ঠিক যেন ইন্টারনেট, একটা বিশাল কানেক্টেড ওয়েব, যেখানে প্রচুর ডেটা আছে, সেই ডেটা চালাচলের জন্য নির্দিষ্ট প্রোটোকল আছে, আর সবচেয়ে বড় কথা, সময়ের সাথে সাথে এটা নিজেকে আপডেটও করে। কি ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে না? চলুন এই আইডিয়াটা নিয়েই আরেকটু গভীরে যাই। আচ্ছা, তাহলে দেখা যাক প্রাচীন ভারতের এই জ্ঞান ব্যবস্থাটা ঠিক কী ছিল। এটাকে আমরা বলতে পারি একটা সফিস্টিকেটেড অপারেটিং সিস্টেমের মতো, মানে একটা আইকেএস বা ইন্ডিয়ান নলেজ সিস্টেম, যার মূল কাজই ছিল জ্ঞানকে খুব এফিশিয়েন্টভাবে স্টোর করা, ট্রান্সমিট করা আর সময়ের সাথে সাথে তাকে এভলভ করতে দেওয়া। তো এই অপারেটিং সিস্টেমের একদম কোরে কি ছিল? ছিল সূত্র। সূত্র মানে কি? ভাবুন তো, এগুলো ছিল প্রাচীন জ্ঞানের জিপ ফাইল, মানে অত্যন্ত কম্প্রেসড, হাইলি এফিশিয়েন্ট কিছু টেক্সট। কেন এমন করা হতো? কারণ তখন তো আর হার্ড ডিস্ক ছিল না, জ্ঞান মূলত মুখে মুখে চলত, মানে ওরাল ট্রেডিশন। তাই এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে সহজে মুখস্থ করা যায় আর প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চালন করা যায়, ঠিক যেন কম্পিউটারের র্যামে ডেটা রাখা হয় কুইক অ্যাক্সেসের জন্য। আচ্ছা, শুধু জিপ ফাইল থাকলেই তো হবে না, তাকে তো আনজিপ করে ব্যবহারও করতে হবে, তাই না? এখানেই আসছে ভাষ্য আর টিকা। এগুলো কি? এগুলো হলো ওই মূল সূত্রগুলোর উপর লেখা বিভিন্ন স্তরের কমেন্ট্রি, এক্সপ্লেনেশন, এমনকি ডিবেট। সফটওয়্যার ডেভেলপমেন্টের কথা ভাবুন, ভাষ্য আর টিকাগুলো ছিল অনেকটা ভার্সন আপডেটের মতো। ধরুন, সূত্রটা হলো কোর কোড, আর ভাষ্যগুলো হলো তার ওপর লেখা বিভিন্ন প্যাচ বা আপডেট। অনেকটা যেন একটা ওপেন সোর্স প্রজেক্ট, যেখানে কমিউনিটির বিভিন্ন ডেভেলপাররা এসে নতুন ফিচার যোগ করছে বা নতুন এপিআই লেয়ার তৈরি করে মূল কোডের কার্যকারিতা আরও বাড়িয়ে দিচ্ছে। তাহলে পুরো প্রসেসটা কেমন ছিল? দেখুন, প্রথমে আসতো মূল টেক্সট বা সূত্র, যেটা হলো আমাদের আসল সোর্স কোড। তারপর তার ওপর আসতো একটা বড় সড়ক কমেন্ট্রি বা ভাষ্য। এটাকে ভাবতে পারেন প্রথম মেজর ভার্সন আপডেট, যেটা মূল লজিকটাকে আরও পরিষ্কার করে দিত। আর তারপর আসতো বিভিন্ন টিকা বা সাব কমেন্ট্রি। এগুলো হলো ছোট ছোট প্যাচ, এক্সপ্যানশন বা বিভিন্ন ইউজারদের করা আরও ডেভেলপমেন্ট। মানে ব্যাপারটা মোটেও স্ট্যাটিক ছিল না, এটা ছিল একটা ডাইনামিক, জীবন্ত সিস্টেম, যেখানে বছরের পর বছর ধরে জ্ঞান সম্মিলিতভাবে তৈরি হয়েছে। কিন্তু এই পুরো অপারেটিং সিস্টেমটার শেষ লক্ষ্যটা কি ছিল? এর দার্শনিক লক্ষ্য ছিল অভেদের জ্ঞান অর্জন করা। অভেদ মানে একত্ব বা ওয়াননেস। টেকনোলজির ভাষায় বললে একটা পারফেক্ট সিমলেস, বাগ ফ্রি সিস্টেম তৈরি করা, যেখানে সব কম্পোনেন্ট একে অপরের সাথে মিলেমিশে কাজ করবে। তো এই অংশের জন্য আমাদের প্রশ্নটা হলো, ভাষ্যের এই যে স্তরবিন্যাস, এটা কিভাবে প্রাচীন জ্ঞানকে জীবন্ত আর বিকশিত রাখতে সাহায্য করেছিল? চলুন এবার ছবিটাকে আর একটু বড় করে দেখি। এতক্ষণ তো আমরা সিস্টেমের আর্কিটেকচার নিয়ে কথা বললাম, এবার দেখব ডেটা কোথা থেকে আসত। ভারতে জ্ঞানের দুটো প্রধান ধারা ছিল, যেগুলো একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এই দুটো ধারা হল লোক পরম্পরা আর শাস্ত্র। লোক পরম্পরা বা লোক ঐতিহ্যকে ভাবতে পারেন একটা বিশাল ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের মতো, অনেকটা ইউজার জেনারেটেড কন্টেন্টের মতো, যেখানে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা, যেমন ঘরোয়া টোটকা বা চাষবাসের পদ্ধতি, জমা হতো। অন্যদিকে শাস্ত্র বা ক্লাসিক্যাল ট্রেডিশন ছিল সেই ডেটাবেসের ওপর চালানো অত্যাধুনিক অ্যালগোরিদম। শাস্ত্রগুলো এই বিশাল ডেটাকে নিত, তাকে একটা স্ট্রাকচার দিত, অ্যানালাইজ করত আর তার থেকে থিওরি বা মডেল তৈরি করত। যেমন আয়ুর্বেদের বইগুলো লোকায়ত জ্ঞানকে একটা সিস্টেম্যাটিক রূপ দিয়েছে। তার মানে এরা কিন্তু আলাদা নয়, বরং একে অপরকে পুষ্ট করত। সোজা কথায়, একটা ধারার ডেটা সাপ্লাই করত আর অন্যটা সেই ডেটাকে প্রসেস করার জন্য স্ট্রাকচার বা কাঠামো দিত। এটা একটা সিম্বায়োটিক রিলেশনশিপ, যেখানে কেউ কারো থেকে বড় বা ছোট নয়।
তো প্রশ্নটা হলো, লোকজ্ঞান আর শাস্ত্রীয় জ্ঞানের এই সম্পর্কটা কিভাবে একটা আধুনিক ডেটা ইকোসিস্টেমের কথা মনে করিয়ে দেয়। এবার একটা দারুণ জিনিস দেখা যাক। এই যে এত প্রাচীন একটা চিন্তাভাবনা, এটা কিন্তু আজকের অত্যাধুনিক বিজ্ঞানের সঙ্গেও অদ্ভুতভাবে মিলে যায়। কিভাবে? চলুন দেখি। আধুনিক জীববিজ্ঞানের একটা খুব বিখ্যাত উক্তি আছে, জীবন যুদ্ধ করে পৃথিবীকে দখল করেনি, করেছে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। এই কথাটা কিন্তু আমাদের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। আজকের দিনে সিস্টেমস বায়োলজি আমাদের এটাই বলছে যে যে কোনো জীবন্ত সিস্টেম আসলে হলো নেটওয়ার্কের নেটওয়ার্ক। মানে একটা ইকোসিস্টেম হলো অনেকগুলো প্রাণীর নেটওয়ার্ক। আবার প্রত্যেকটা প্রাণী হলো অসংখ্য কোষের একটা নেটওয়ার্ক। প্রত্যেকটা কোষ আবার অণু পরমাণুর নেটওয়ার্ক। এটা একটা নেস্টেড স্ট্রাকচার। কম্পিউটার সায়েন্সের ছাত্রছাত্রীদের জন্য এটা কিন্তু একটা আহা মোমেন্ট, তাই না? তার মানে গভীর আন্তঃসংযোগ বা ইন্টারকানেক্টেডনেসের এই যে আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু প্রাচীন ভারতীয় দর্শনের সেই অভেদ বা একত্বের ধারণার সাথে হুবহু মিলে যায়। মানে এটা শুধু কোনো আধ্যাত্মিক বা রহস্যময় ব্যাপার ছিল না, এর একটা গভীর বৈজ্ঞানিক ভিত্তি আমরা আজ খুঁজে পাচ্ছি। তাহলে প্রশ্নটা হলো, নেটওয়ার্কের নেটওয়ার্ক এই ধারণাটা কিভাবে প্রাচীন দর্শনকে একটা আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে নতুন করে আমাদের সামনে তুলে ধরে? কিন্তু সিস্টেমটা কি সত্যিই নিখুঁত ছিল? একদমই না। দর্শনের দিক থেকে যতই ইন্টারকানেক্টেডনেসের কথা বলা হোক না কেন, সামাজিক বাস্তবতাটা কিন্তু অন্যরকম ছিল। আর সেখানেই সিস্টেমের মধ্যে একটা বড় বাধা বা ফায়ারওয়াল তৈরি হয়েছিল। এই সামাজিক ফায়ারওয়ালটা ছিল বর্ণপ্রথা। বিভিন্ন সূত্র থেকে যা জানা যায় তা হলো এই ব্যবস্থাটা জ্ঞান নেটওয়ার্কের সবার সমান অ্যাক্সেসকে আটকে দিয়েছিল। এটা একটা কঠোর হ্যারার্কি তৈরি করেছিল, যা ঠিক করে দিত যে কে জ্ঞান চর্চা করতে পারবে আর কে পারবে না। এর ফলে তথাকথিত নিম্নবর্ণের মানুষদের জ্ঞান বা তাদের নিজস্ব নলেজ সিস্টেমকে ব্রাত্য করে রাখা হতো, যাকে বলা যেতে পারে এপিস্টেমিক এক্সক্লুশন। এক কথায় এই ফায়ারওয়ালটা নেটওয়ার্কটাকে সত্যিকারের ওপেন আর ডেমোক্রেটিক হতে দেয়নি। তাহলে আমাদের প্রশ্নটা হলো, যে কোনো জ্ঞান ব্যবস্থা বিশ্লেষণ করার সময় তার সামাজিক কাঠামোকে গুরুত্ব দেওয়াটা কেন জরুরি? তো এই পুরো আলোচনা থেকে আজকের দিনে বিশেষ করে যারা ভবিষ্যতের টেক লিডার হতে চলেছেন তাদের জন্য কি শিক্ষা রয়েছে? ভর্তৃহরির একটা খুব পুরনো কিন্তু ভীষণ প্রাসঙ্গিক কথা আছে। সে কি জানে যে কেবল নিজের ঐতিহ্যকেই জানে? এর মানে হলো, আমাদের শুধু নিজের ফিল্ডের মধ্যেই আটকে থাকলে চলবে না। বিভিন্ন ধরনের চিন্তার জগতের জন্য মনটাকে খোলা রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে, সিস্টেম থিঙ্কিং মানে শুধু ভালো কোড লেখা নয়। এর আসল মানে হল কানেকশনগুলো বোঝা, কনটেক্সট বোঝা, আর তার ফলাফল কি হতে পারে সেটা বোঝা। আপনারা যখন ভবিষ্যতে কোনো টেকনোলজি তৈরি করবেন, তখন শুধু একটা প্রোডাক্ট বানাচ্ছেন না, আপনারা এমন একটা সিস্টেম ডিজাইন করছেন যা সরাসরি মানুষকে প্রভাবিত করবে। তাই সেই সিস্টেমের মধ্যে কোনো ফায়ারওয়াল বা বাধা তৈরি হচ্ছে কিনা, তার নৈতিক দিকটা কি, সেটা ভাবা খুব জরুরি। আর এটাই হলো লাইফলং লার্নিংয়ের আসল মানে। শুধু কয়েকটা ফ্যাক্ট মুখস্থ করা নয়, বরং বিভিন্ন বিষয়ের মধ্যে প্যাটার্ন খুঁজে বের করার ক্ষমতা তৈরি করা। ভবিষ্যতে টেক ওয়ার্ল্ডে এটাই হবে আপনার সবচেয়ে বড় স্কেল। তাই শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাচ্ছি। যখন আমরা কোনো টেকনোলজি তৈরি করি, তখন কি আমরা শুধু কয়েক লাইন কোড লিখি, নাকি আসলে একটা নতুন সামাজিক সিস্টেম ডিজাইন করি? এই প্রাচীন শিক্ষাটা আমাদের এই প্রশ্নটা বারবার করতে শেখায়, যা আজও ভীষণভাবে প্রাসঙ্গিক।